আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ধারণা করা হয়েছিল লক্ষ্মীপুর থেকে মাহফুজ আলম আর কুমিল্লা থেকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বিএনপির টিকেটে দাঁড়াবেন। মাহফুজ আলমের ভাই একরকমের ঘোষণাও দিয়ে দিয়েছিলেন। কিন্তু এখন এত পানি গড়ানোর পর এই যে এ দুজনের পেছনে যেহেতু কোনো সমর্থন নাই, জনমানসে এদের প্রতি কোনো ভক্তি, শ্রদ্ধা, সম্মান, স্নেহ কিছু আর অবশিষ্ট নাই, আর এদের বিরুদ্ধে নানা রকম অপরাধ অপবাদের অভিযোগ, তো সেই অবস্থায় বিএনপি আসলে এনসিপির সঙ্গে যেমন জোটে যেতে রাজি হয় নাই, এবং সেই জোটে যেতে রাজি না হওয়ার ফলেই এদেরও বিএনপির টিকিটে নির্বাচন করার যে সম্ভাবনা সেটা ক্রমাগত কমেছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারে, ইউনূস সরকারে একটা বড় পরিবর্তন সূচিত হয়েছে বুধবারে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম এই দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের মাধ্যমে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তফসিল ঘোষণা হওয়া মাত্র এই দুই উপদেষ্টার পদত্যাগপত্র কার্যকর হবে। এর ফলে ইউনূস সরকারে ছাত্রদের আর কোনো প্রতিনিধিত্ব থাকছে না। আসিফ মাহমুদ সজীব ভুইয়া, মাহফুজ আলম যখন 15 মাস পরে পদত্যাগ করছেন, তখন নিশ্চিতভাবেই আপনারা অনেকেই আমার সঙ্গে একমত হবেন যে 15 মাস আগে 2024-এর আগস্টে যে আশাবাদ, যে নতুন বাংলাদেশের স্বপ্ন, এদের হাত ধরে হয়তো সফল হবে একটা নতুন রাজনীতির দিকে এরা নিয়ে যাবেন, এমন একটা প্রত্যাশা বাংলাদেশের একটা বিরাট অংশের মানুষ করেছিলেন। সে প্রত্যাশায় একেবারে গুড়ে বালি হয়েছে। কেউ এখন আর বিশ্বাস করেন না যে 2024-এর নেতৃত্ব দানকারী ছাত্ররা, মাহফুজ আলম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া কিংবা নাহিদ ইসলামেরা বাংলাদেশে কোনো নতুন রাজনীতির সূচনা করার চেষ্টা করেছেন 15 মাসে, কিংবা তারা কোনো নতুন রাজনীতির সূচনা করতে যাবেন। কাজেই এই উপদেষ্টাদের পদত্যাগ, সেটা বাংলাদেশের রাজনীতির জন্য কি কারণে গুরুত্বপূর্ণ, এরপরেও সেক্ষেত্রে আমার বিশ্লেষণে প্রথম গুরুত্বের বিষয়টি হচ্ছে, মনোযোগে আনবার মতো বিষয়টি হচ্ছে এই যে ইউনূস সরকারের তাহলে আর বৈধতা থাকে কিনা। কারণ মনে রাখবেন, 8ই আগস্ট যখন ইউনূস সরকার গঠিত হলো, তখন বলা হয়েছিল যে ছাত্রদের সঙ্গে আলাপের মাধ্যমে সেনাপ্রধান এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস ছাত্রদের পছন্দ। এবং এরপর জানুয়ারি মাস থেকে বিএনপি যখন বারবার দাবি তুলতে থাকলো, প্রথম বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি বললেন যে এই ছাত্র নেতারা যদি এখন রাজনৈতিক দলও গঠন করে তাহলে তাদের আর সরকারে থাকা ঠিক হবে না, কারণ তাহলে সরকারটি, ইউনূস সরকারটি নিরপেক্ষতা হারাবে। তখন যিনি তথ্য সম্প্রচার মন্ত্রী ছিলেন নাহিদ ইসলাম, তিনি বিবিসি বাংলাকে এর প্রতিক্রিয়ায় বলেছিলেন এবং বড় একটা ফেসবুক স্ট্যাটাসও দিয়েছিলেন যে 11 সরকারের সঙ্গে ইউনূস সরকারের সবচেয়ে বড় পার্থক্যটা হচ্ছে যে এখানে ছাত্র প্রতিনিধিরা আছেন, অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী পক্ষ এই সরকারে আছে বলে এটা আসলে অভ্যুত্থান পরবর্তী সরকার, অভ্যুত্থানের সরকার। এটা একটা সেনা সমর্থিত সরকার, 11 সরকারের মতো সরকার নয়। এখন তো প্রশ্ন উঠতেই পারে যে যখন অভ্যুত্থানের নেতারা আর কেউ নেই, যিনি কিনা প্যারিসের হাসপাতালে শুয়েছিলেন, সেই ডক্টর ইউনূস কি করে এই সরকারের বৈধতা ধরে রাখেন? তো সেসব প্রশ্ন নিশ্চয়ই প্রয়োজনে সুযোগে রাজনৈতিক বিভিন্ন মহল ওঠাবেন, সেসব হয়তোবা নির্বাচনের আগে পরে আমাদের দেখতে হবে। কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুইয়া, মাহফুজ আলমের এই পদত্যাগ একরকমের 2024-এর ছাত্র নেতাদের যে বিরাট রাজনৈতিক একটা বিকাশ বলবো, নাকি বলবো যে এক বিরাট তারা এই একটা এক উত্থান ঘটেছিল, নাটকীয় উত্থান। ঘরে ঘরে সকলে আমরা আগস্টের পর এই হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, মাহফুজ আলমকে চিনে ফেললাম, এবং 3 জন মন্ত্রী হয়ে গেলেন তারা। হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সারা বাংলাদেশ দাপিয়ে বেড়াতে থাকলেন, পদায়ন, একে ধরো, ওকে মারো, একে মামলা দাও, সব কিছু তারা নিয়ন্ত্রণ করতে থাকলেন। এই যে তরুণেরা, এই তরুণদের রাজনীতির একরকমের অবসান হতে যাচ্ছে কিনা সেটা দেখবার জন্য অপেক্ষা করতে হবে। নির্বাচন পর্যন্ত নিশ্চয়ই এনসিপির বিষয়ে মাঝে মাঝে
পত্রিকায় খবরাখবর প্রকাশিত হবে, কিন্তু পত্র পত্রিকা সংবাদ মাধ্যমে যে পরিমাণ মনোযোগ এই মাহফুজ আলম, আসিফ মাহমুদেরা পেতেন সেটা যে অনেক কমে এসেছে, সে বিষয়ে নিশ্চয়ই আপনারাও আমার সঙ্গে একমত হবেন। আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 15 মাসে ভয়াবহ সব বিষয়ে শিরোনাম হয়েছেন। তিনি প্রথম শিরোনামে এসেছেন যে তার এপিএস মোয়াজ্জেম তিনি কয়েকশো কোটি টাকা বাগিয়ে নিয়েছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস হিসাবে কে কোথায় ঠিকাদারি করবেন থেকে শুরু করে সকল মন্ত্রণালয়েরই প্রায় এক রকমের উন্নয়ন কাজ থেকে শুরু করে পদায়ন নাকি এই এপিএস মোয়াজ্জেম নিয়ন্ত্রণ করছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার হয়ে। তার এপিএস মোয়াজ্জেম কয়েকশো কোটি টাকা বানিয়ে ফেলেছে, এরপর তিনি তাকে সরিয়ে দিয়েছেন, এতে তিনি প্রথম খবর হলেন। এরপরে তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার খবরের শেষ নাই, মানে তিনি বন্দুকের গুলি নিয়ে ধরা পড়লেন বিমানবন্দরে, কেউ বললেন AK-47 আছে তার কাছে, তারই গুলি পাওয়া গেছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলে বসলেন যে হ্যাঁ তার কাছে তো অস্ত্র আছেই, কারণ তিনি পরিবার পরিজনের নিরাপত্তা রক্ষার জন্য বাড়িতে অস্ত্র রাখেন এবং সেই অস্ত্রের কিছু গুলি ভুলক্রমে তিনি নিয়ে বিদেশ রওনা হয়েছিলেন। এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গুলশানে এক চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত বলে হাতে নাতে পুলিশ গিয়ে যাদেরকে ধরলো চাঁদাবাজি, দ্বিতীয় দফায় চাঁদাবাজি করতে যাওয়ার পর, তো সেই দলটির এক নেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা বলে বসলেন যে গভীর রাতে ওয়েস্টিনের সামনে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পরামর্শ দেওয়ার পরেই তারা চাঁদাবাজি করতে গিয়েছিলেন। আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তখন ব্যাখ্যা হিসেবে হাজির করলেন যে তিনি আসলে গুলশানে গিয়েছিলেন কারণ প্রায়ই তিনি রাতের খাবার খেতে অনেক রাত হয়ে যায়, বাসায় আর তখন তাকে খাবার দেওয়ার কেউ থাকে না, কাজেই তিনি হয় নীলা মার্কেট যান হাঁস খেতে আর না হলে ওয়েস্টিন, মানে ঢাকার সবচেয়ে বিলাসবহুল হোটেল ওয়েস্টিন, 5 তারকা হোটেল ওয়েস্টিনের রেস্টুরেন্টে খেতে যান। এই কিনা মানে 2024-এর আগস্টেও ছাত্র থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এসব 25-26 বছরের বয়সী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিয়মিত ওয়েস্টিনে খেতে যান, এ কথা তিনি সংবাদ মাধ্যমের সামনে বলে বসলেন। কাজেই কোটি টাকা যে বানিয়েছেন তারা, মানে কশো কোটি টাকা বানিয়েছেন সেটা বোঝা না গেলেও তাদের জীবনযাত্রায় যে পরিবর্তন, তাদের গাড়িতে যে পরিবর্তন, তাদের খাবারের জায়গা পছন্দে যে পরিবর্তন, তাতে এরা যে নানা রকম মানে শুধু যে দাপিয়ে বেরিয়েছেন মববাজি করেছেন তাই নয়, তারা যে টাকা বানিয়েছেন সে বিষয়ে আর কোনো সন্দেহের অবকাশ থাকে না। কাজেই এসব মিলিয়ে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াদের প্রতি মানে তরুণ নেতা হিসেবে মানুষ যে ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান এবং সম্ভাবনা দেখে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিল, সেটা এক রকমের নস্যাৎ করে দিয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারা কিন্তু তাদের পদত্যাগ করছেন। মাহফুজ আলমের কথা ধরুন, ডক্টর ইউনুস 2024-এর সেপ্টেম্বরে ক্লিন্টন ফাউন্ডেশনে নিয়ে গিয়ে বন্ধু ক্লিন্টনের সামনে পরিচয় করিয়ে দিলেন যে এই নাকি 2024 আগস্টের আন্দোলনের মাস্টার মাইন্ড। মানে এটাতে তো অনেকেই খুব খেপে গেলেন তো বটেই, কারণ ডক্টর ইউনুস আসলে মাহফুজকে মাস্টার মাইন্ড বলতে গিয়ে আসল যে মাস্টার মাইন্ড ছিলেন এই নেতাদেরকে যারা তৈরি করেছিলেন, জামায়াতের নেতৃবৃন্দ, মূলত ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দরা যারা ক্রমাগতভাবে তাদেরকে জনবল, কৌশল, এমনকি কে কখন কোন ভিডিও বার্তা দেবেন, কি কৌশলে আগাবেন, কোন দুদিন কর্মসূচি একটু ঠান্ডা থাকবে, কোন দুদিন কর্মসূচি বেশি থাকবে, এই সব কিছু বলে যারা কিনা তাদেরকে আন্দোলনের জন্য আগে প্রস্তুত করেছেন, তারপর আন্দোলনের সময় সামনে রেখেছেন এবং পেছন থেকে সব রসদ জুগিয়েছেন, তাদেরকে একরকম পিছনে ঠেলে দিতে ডক্টর ইউনুস মাহফুজকে মাস্টারমাইন্ড পরিচয় করিয়ে দিয়ে মাহফুজের বিপদ বাড়ালেন। এরপর মাহফুজ ক্রমাগতভাবে জামায়াতে ইসলামীকে নানা রকম খোঁচাখুচি করতে থাকলেন, তার ফেসবুক স্ট্যাটাস দিয়ে তৌহিদি জনতার বিরুদ্ধে স্ট্যাটাস দেন, এরপরেই সেটা মুছে ফেলেন কতক্ষণের মধ্যে, তারপর জামায়াতে ইসলামীকে যুদ্ধাপরাধের জন্য ক্ষমা চাইতে বলেন, আবার ধমক খেয়ে সেই ক্ষমা চাওয়ার স্ট্যাটাসও তিনি নামিয়ে ফেলেন। এসব করতে করতে তার আসলে দাঁড়ানোর আর কোনো জায়গা নাই।
এই দুজনেরই স্বপ্ন ছিল, যদিও বিএনপি জানুয়ারি মাস থেকে বলছিল যে এদেরকে পদত্যাগ করতে হবে, ফেব্রুয়ারি মাসে দল গঠনের পর নাহিদ ইসলাম তথ্য সম্প্রচার মন্ত্রণালয় থেকে সরে দাঁড়ান এবং তিনি দলের দায়িত্ব নেন সম্পূর্ণত জাতীয় নাগরিক পার্টি গঠন করে। কিন্তু মাহফুজ এবং আসিফ মাহমুদ যে থাকেন, এই মাহফুজ আর আসিফ মাহমুদ দুজনেরই স্বপ্ন ছিল যে যে দল তাদেরকে বরাবর বলে আসছে যে নির্বাচনের আগে এদের পদত্যাগ করতে হবে, এরা থাকায় ইউনূস সরকারের নিরপেক্ষতা নষ্ট হচ্ছে, দুজনেরই স্বপ্ন ছিল যে তারা দুজনই বিএনপিতে জায়গা পাবেন। কারণ দুজনেরই পরিবার বিএনপি করে। লক্ষ্মীপুরে মাহফুজ আলমের বাবা শুধুমাত্র বিএনপি করেন তাই না, তার দলীয় পদ আছে। কুমিল্লায় আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবা স্কুল শিক্ষক, তারাও বিএনপি ঘেঁষা পরিবার। তো ধারণা করা হয়েছিল লক্ষ্মীপুর থেকে মাহফুজ আলম আর কুমিল্লা থেকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বিএনপির টিকেটে দাঁড়াবেন। মাহফুজ আলমের ভাই একরকমের ঘোষণাও দিয়ে দিয়েছিলেন। কিন্তু এখন মানে এত পানি গড়ানোর পর এই যে এ দুজনের পেছনে যেহেতু কোনো সমর্থন নাই, জনমানসে এদের প্রতি কোনো ভক্তি শ্রদ্ধা সম্মান স্নেহ কিছু আর অবশিষ্ট নাই, আর এদের বিরুদ্ধে নানা রকম অপরাধ অপবাদের অভিযোগ, তো সেই অবস্থায় বিএনপি আসলে এনসিপির সঙ্গে যেমন জোটে যেতে রাজি হয় নাই, এবং সেই জোটে যেতে রাজি না হওয়ার ফলেই এদেরও বিএনপির টিকিটে নির্বাচন করার যে সম্ভাবনা সেটা ক্রমাগত কমেছে। এবং তারপরেও প্রত্যাশা ছিল, মানে বিশেষ করে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তো ভীষণ উচ্চাকাঙ্ক্ষী, তার প্রত্যাশা বিশেষভাবে ছিল যে তিনি ঢাকায় নির্বাচন করবেন এবং ঢাকায় তিনি বিএনপির টিকেটে নির্বাচন করবেন। তিনি হঠাৎই সংবাদ মাধ্যমকে বলে বসলেন যে এনসিপি থেকে নির্বাচন করতে হবে, এমন তো কোনো কথা নাই, কারণ তিনি অন্য কোনো দল থেকেও নির্বাচন করতে পারেন। আর তিনি যেহেতু জাতীয় নেতা হতে চান, জাতীয় পর্যায়ে রাজনীতি করতে চান, কাজেই তিনি কুমিল্লা থেকে নির্বাচন করতে চান না, তিনি ঢাকা থেকে নির্বাচন করবেন। মানে এই ছাত্রদের কাছে আশা করা হয়েছিল নতুন দিনের রাজনীতি, কিন্তু তারা আসলে তার মানে মনে করেন নিজ এলাকায় রাজনীতি করলে জাতীয় পর্যায়ে রাজনীতি করা যায় না। এবং এ কথা বলতে বলতে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই মাসখানেক আগে গিয়ে ঢাকা 10 আসনে ভোটার হলেন এবং তখনই তিনি বললেন যে স্বতন্ত্র হলেও তিনি ঢাকা 10 আসন থেকেই নির্বাচন করবেন এবং আগামীতে তিনি ঢাকা 10-এই থাকতে চান। মাহফুজ আলম এমনকি মানে মঙ্গলবার রাত পর্যন্ত বেচারা নিশ্চিত করতে পারছিলেন না তিনি নির্বাচনে দাঁড়াবেন কিনা, কারণ বিএনপি কিন্তু এখন শক্ত প্রার্থী দিয়ে দিয়েছে লক্ষ্মীপুরে। সেখানে তারা প্রার্থী দিয়েছে বিএনপি জোটের এলডিপি, অলি আহমেদের যে দল, সেখানের এক নেতা শাহাদাত হোসেন সেলিম, তাকে মনোনয়ন দিয়ে দিয়েছে। এলডিপির শাহাদাত হোসেন সেলিম দল ভেঙে বিএনপিতেই যোগ দিয়ে দিয়েছেন এই লক্ষ্মীপুরের আসনটি পাওয়ার জন্য। এখন ওই শাহাদাত হোসেন সেলিমের সঙ্গে এবং ওখানকার জামায়াত প্রার্থীর সঙ্গে দাঁড়িয়ে বা তাদের মধ্যে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবেন মাহফুজ আলম, এটা ভাবার আসলে কোনো জায়গা নাই। আসিফ মাহমুদ সজীব ভুইয়া এখন শোনা যাচ্ছে বিএনপিও পাচ্ছেন না, এনসিপিতেও যেহেতু যেতে পারছেন না, তিনি হয়তো গণ অধিকার পরিষদ নুরুল হক নুরু, ভিপি নুরুর দল থেকে নির্বাচনে দাঁড়াবেন, কারণ তিনি নাকি কিছুতেই এনসিপিতে যেতে রাজি হচ্ছেন না, তিনি আরেকটু মানে গুরুত্বপূর্ণ কোনো দলে যেতে চান। মানে গণ অধিকার পরিষদ থেকে দাঁড়ালেও যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া 10টা ভোট পাবেন বা ঢাকা 10 আসনের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন থেকে ধানের শীষ দাঁড়িপাল্লাকে ঠেকিয়ে দিয়ে বিজয়ী হয়ে আসতে পারবেন, সেটা ভাববার মতো কোনো কারণ নাই। কারণ দেখেন যতগুলো জরিপ হয়েছে, এমনকি আপনি আপনাকে দিয়ে বিবেচনা করেন, আপনার আশপাশ দিয়ে বিবেচনা করেন, কেউ কি শাপলাকলিতে ভোট দিতে চেয়েছে, কেউ কি গণ অধিকার পরিষদের ট্রাক মার্কায় ভোট দিতে চেয়েছে, এরা আসলে ভোট পাবেন কোথা থেকে? তার মানে এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলমের এই সরকার থেকে পদত্যাগের মাধ্যমে আসলে 2024-এ যে ছাত্রনেতাদের উত্থান ঘটেছিল, সেই ছাত্রনেতাদের রাজনীতির এক রকমের অবসান হলো। মন থেকে যারা উঠে গেছেন তারা মিডিয়ায়ও থাকবেন না, তারা ভোটেও থাকবেন না। গতকাল পর্যন্ত যে খবর ছিল যে আজকের এই দিনটিতে নির্বাচনের, অর্থাৎ সামনে যে সংসদ নির্বাচন, সেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। মঙ্গলবার দিন প্রধান নির্বাচন কমিশনার দেশের প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন, নির্বাচনী প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ হয়েছে এবং নির্বাচনের এই তফসিল ঘোষণা করা হবে বুধবার দিন, আজকের দিনে। এজন্য টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশন, আমাদের জাতীয় গণমাধ্যম, এই টেলিভিশনের ক্যামেরাকে অগ্রিম বুকিং দেওয়া হয়েছে। এরকম খবর গতকাল
জেনেছি। তো আজকের এই বুধবার এই দিনটি পর্যন্ত, এই সময়টি পর্যন্ত, যে সময়টাতে আমি ভিডিও করছি, দুপুর গড়িয়ে জোহরের আজান হয়েছে, তখন পর্যন্ত আসলে তফসিল ঘোষণা করা হয়নি। হয়তো বিকেলে হবে, হয়তো আগামীকাল হবে, কিংবা হবে না। কিন্তু তার আগে যে জিনিসগুলো ঘটছে তার কিছু নমুনা আপনাদেরকে বলে নেই। আপনারা জানেন যে ছাত্রদের মধ্য থেকে দুজন প্রতিনিধি উপদেষ্টা রূপে মন্ত্রীর পদমর্যাদায় এই সরকারে আছেন, যারা এই সামনে যে নির্বাচন, সেই নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে তারা আগ্রহী। তো এজন্য সেই তফসিল ঘোষণার আগেই এই ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের বিষয়টি গতকাল বেশ কয়েকটি গণমাধ্যম প্রচার করেছে। আমি আজকের দিন পর্যন্ত, এখন পর্যন্ত জানি না যে এই দুজন ছাত্র উপদেষ্টা, জনাব মাহফুজ এবং জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তারা পদত্যাগ করেছেন কিনা বা আদৌ করবেন কিনা। দ্বিতীয়ত, এই দুজন উপদেষ্টা তারা কি এনসিপিতে ইলেকশন করবেন, স্বতন্ত্র ইলেকশন করবেন, জামাত থেকে ইলেকশন করবেন, নাকি বিএনপি থেকে ইলেকশন করবেন, এটি আমরা এখন পর্যন্ত জানি না। আমরা যেটা শুনেছিলাম যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ধানমন্ডি থেকে ইলেকশন করবেন, ধানমন্ডি 10, মূল ধানমন্ডি, যেটাকে আওয়ামী লীগের কলিজা বলা হয়, হার্ট বলা হয়। তো এই আসনটি বলা হচ্ছিল যে ছাড় দেওয়ার জন্য, বিএনপির পক্ষ থেকে ছাড় দেওয়ার জন্য এই আসনে বিএনপি কোনো প্রার্থী ঘোষণা করেনি, কিন্তু এখানে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে জনাব রবিউলকে। তো কাজে এখানে রবিউল সাহেবকে পরিবর্তন করে আসিফকে আবার নতুন প্রার্থী বিএনপি দেবে কি দেবে না, অথবা এখানে রবিউল সাহেবকে চ্যালেঞ্জ করে আসিফ তার জনপ্রিয়তার কারণে, তার যাকে বলা হয়, যেহেতু সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রী গত 14 মাস ধরে ছিলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, তো কাজেই তিনি বিজয়ী হওয়ার ব্যাপারে শতভাগ নিশ্চিত। হয়তো তিনি স্বতন্ত্র ইলেকশন করবেন, অথবা তাদের যে ছাত্রদের দল এনসিপি থেকে ইলেকশন করবেন, এটা হতে পারে, কিন্তু এটা নিয়ে এখনো পর্যন্ত কোনো নিশ্চিত কিছু হয়নি। অন্যদিকে জনাব মাহফুজ, যাকে মাস্টার মাইন্ড হিসেবে বলা হচ্ছিল, তো তিনিও কোন দল থেকে নির্বাচন করবেন বা আদৌ নির্বাচন করবেন কিনা বলা যাচ্ছে না। তবে তিনি তার কর্মকাণ্ড নিয়ে বেশ হতাশ, এবং বেশ কয়েকবার তিনি যে কোনো সময় তার মন্ত্রিত্ব চলে যেতে পারে, এরকম একটা আশঙ্কা তিনি করেছিলেন, এবং তার পদত্যাগের বিষয়টি সামনে আসছে। এর বাইরে আরো কয়েকজন উপদেষ্টার নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছে, এবং তাদের অতীতে নির্বাচন করার বা তাদের আত্মীয় স্বজনের নির্বাচন করার ইতিহাস রয়েছে। আপনারা জানেন যে সৈয়দ রেজওয়ানা হাসানের বাবা, তিনি বিএনপির একজন নেতা ছিলেন, সাবেক সংসদ সদস্য এবং সম্ভবত মন্ত্রীও ছিলেন। তো কাজেই তিনি তার আসন থেকে, সুনামগঞ্জ থেকে ইলেকশন করতে পারেন। আরেকজন উপদেষ্টা আছেন জনাব আদিলুর রহমান শুভ্র, তিনিও একবার নির্বাচন করেছিলেন কোন দল থেকে বা স্বতন্ত্রভাবে, এমপি ইলেকশন করেছিলেন, তিনিও করতে পারেন। অন্যদিকে বশির উদ্দিন, আকিজ গ্রুপের অন্যতম কর্ণধার, তিনি তো নির্বাচন করে আসতে পারেন যে কোনো পরিবেশ পরিস্থিতিতে তার নির্বাচনী এলাকা থেকে। এর কারণ হলো তার ভাই আফিল উদ্দিন আওয়ামী লীগের এমপি ছিলেন। এরপরে তার শ্বশুরের পরিবার, তারাও এমপি ছিলেন। তার শ্যালক বা সন্বন্ধী, তার শ্বশুর, তারা সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের। না, তার না বোধ হয়, তার যে বড় ভাই নাসির উদ্দিন, তো নাসির উদ্দিনের শ্বশুর আর শ্যালক বা সন্বন্ধী, এই দুজনই সংসদ সদস্য ছিলেন। ফলে যশোরের বেশ কয়েকটি সিটে আকিজ গ্রুপের একটা বিরাট প্রভাব প্রতিপত্তি রয়েছে, জনপ্রিয়তা আছে, এবং তাদের সেখানে কন্ট্রিবিউশন আছে। ফলে যে কোনো পরিবেশ পরিস্থিতিতে যশোর জেলার যে সংসদীয় আসনগুলো রয়েছে, সেই সংসদীয় আসনে আকিজ পরিবারের সদস্যরা অন্তত পক্ষে 2টো আসনে তারা বিজয়ী হয়ে আসতে পারে, এরকম একটা পরিবেশ আছে। তো সেক্ষেত্রে বশির উদ্দিন পদত্যাগ করে সেখানে নির্বাচনে যেতে পারেন, এটি নিয়ে কথা হতে পারে। রেজওয়ানা সেখানে যেতে পারেন, আদিলুর রহমান শুভ্র যেতে পারেন, এই কজনের নাম আপাতত শোনা যাচ্ছে। অন্যদিকে আরেকজন উপদেষ্টা আছেন, খুব প্রভাবশালী এখন এই মুহূর্তে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ, তিনি মূলত সন্দ্বীপের বাসিন্দা। প্রথম আলো রিক্রুটমেন্ট, এবং তাকে ইতিমধ্যে মহানায়ক হিসেবে সরকারের ভিতরে এবং বাইরে প্রতিষ্ঠিত করা হয়েছে, সততার এবং কর্মদক্ষতার বিমূর্ত প্রতীক হিসাবে। তো সেই যে ভদ্রলোক, যিনি যোগাযোগ মন্ত্রণালয়ের, তারপর বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তো সন্দীপ বাড়ি, এই ভদ্রলোকও নির্বাচন করতে পারেন তাকে দিলে, এবং তিনি অনেকটা জামাত মাইন্ডেড। জামাতের শাবদুল হান্নান, যে সাবেক যে এনবিআর চেয়ারম্যান ছিলেন, বাংলাদেশ ব্যাংকের ডিপ্টি গভর্নর ছিলেন, এবং জামাতের মুরব্বী ছিলেন, তো তার সম্ভবত
ভাইরা ভাই বা নিকটাত্মীয় এই ফজল করিম খান, জনাব ফজল করিম খান, তিনিও নির্বাচন করতে পারেন। তাহলে সেক্ষেত্রে নির্বাচনের তফসিল ঘোষণা করার ক্ষেত্রে যদি এই মানুষগুলো নির্বাচনের মাঠে যান, তাহলে এই তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের অনেকগুলো নতুন মুখ এখানে যুক্ত হবে নির্বাচনকালীন সময়। তো এতগুলো একটা ঘটনা ঘটবে, কিন্তু সরকারের মধ্যে এটা নিয়ে কোনো, যাকে বলা হয় তাড়াহুড়ো, এটা নিয়ে কোনো কর্মকাণ্ড আমরা দেখছি না। অন্যদিকে তফসিল যদি ঘোষণা করা হয়ে যায়, সেই ঘোষণা করার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে বিএনপির কতগুলো সমস্যা রয়েছে। তারেক রহমান সাহেবের দেশে আসা না আসা নিয়ে বিরাট একটা প্রশ্ন সামনে এসে গেছে। এখন এতদিন যাবৎ বাজনা বাজানো হচ্ছিল তারেক রহমান সাহেব আসবেন, শিডিউল ঘোষণা করলে আসবেন, কিন্তু যেই মুহূর্তে তিনি বলেছেন যে তার দেশে ফেরা তার একক কোনো সিদ্ধান্ত নয়, এর ফলে তার আশাটা অনিশ্চিত হয়ে পড়েছে। যদি তিনি এখন আসেন, বলবেন তিনি মিথ্যা কথা বলেছেন, কি অসুবিধা, আগে অসুবিধা ছিল এখন অসুবিধা হঠাৎ করে চলে গেল কেন। আর যদি না আসেন, তাহলে সবাই বলবেন যে নেতা যেখানে দেশের বাইরে, তিনি তার জীবনের ব্যাপারে, কোনো ব্যাপারে, নিরাপত্তার ব্যাপারে তিনি ঝুঁকে নিতে পারছেন না, তো সেখানে তার কর্মীরা কি করে নির্বাচনী এলাকায় গিয়ে নিরাপদে ইলেকশন করবে। আপনারা জানেন যে 2018 সনে একটা ভীষণ রকম অবস্থা তৈরি হয়েছিল, এবং আমি যেহেতু সেই নির্বাচনে প্রার্থী ছিলাম, এখনো সেই কথা স্মরণ হলে শ্বাসরুদ্ধ হয়ে আসে। আশ্রয় নেওয়ার মতো কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছিল না, দলের মানে কোনো কাণ্ডারি ছিল না, না তারেক রহমান সাহেব, না মির্জা ফখরুল সাহেব, না ডক্টর কামাল হোসেন। মানে কেন যে ওই সময়টিতে প্রার্থীরা গিয়েছিলেন এবং যে অপমান তারা হয়েছিলেন, প্রতিটা প্রার্থী সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বেইজ্জতি হননি, লাঞ্ছিত হননি, এরকম কোনো বিএনপির প্রার্থী ছিল না। তো 2018 সনের ঢালবিহীন, মানে কোনো শিল্ড, ঢাল ছিল না বিএনপির হাতে, কোনো পাল ছিল না যেটা তাকে নিয়ে যাবে গন্তব্যে, হালবিহীন, তাকে পরিচালিত করবে, পিছনে হাল ধরার যে মাঝি মাল্লা লাগে সেটা তাদের ছিল না, কোনো গার্ডিয়ান ছিল না। সেই অবস্থায় 2018 সনে যা হবার তাই হয়েছে। এইবারের পরিস্থিতি 2018 চাইতেও বিএনপির প্রার্থীর জন্য বা প্রার্থীদের জন্য আরো ভয়ানক হবে। তাদের আত্মচিৎকার, তাদের চেঁচামেচি, তাদের নির্বাচনের স্বাদ, মানে 2018 সালে যারা নির্বাচন করেছেন তারা শুধু সেই স্মৃতিগুলো যদি স্মরণ করেন, তাহলে বুঝতে পারবেন এই দিন সেই দিন না, বরং এই দিন সেই দিনের চেয়ে আরো খারাপ হবে। তো সেই অবস্থায় তারেক রহমান সাহেব যদি থাকতেন, তাহলে এক ধরনের হতো, আর না থাকার কারণে সমস্যাটা, উনি যদি না আসেন, না থাকেন, এমনকি বেগম জিয়ার প্রসঙ্গ পরে আসবো, তাহলে পরিস্থিতি মানে আরো বিএনপির প্রার্থীদের জন্য খারাপ হয়ে যাবে। জামাতের প্রার্থীদের জন্য পরিস্থিতি আরো খারাপ। এ কারণে হলো বিএনপির যে বিক্ষুব্ধ নেতাকর্মী যারা আছেন, তাদের সকল রাগ ক্রোধ গিয়ে পড়বে জামাতের প্রার্থীর উপর, জামাতের ভোটারদের উপর, জামাতের কর্মীদের উপর। তো এটা তারা যতই কৌশল করুক না কেন, এখন আপনি যখন একটা কমান্ডের মধ্যে থাকবেন, নিয়ন্ত্রণের মধ্যে থাকবেন, তখন সেখানে কৌশলগুলো কাজ করে। আর যখন আপনার কোনো কমান্ড থাকবে না, বিশৃঙ্খল অবস্থা থাকবে, তখন ওখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে তারা যাদের হাতে আপনার মিলিটেন্সি থাকে, সন্ত্রাস থাকে, অস্ত্র থাকে, গোলা বারুদ থাকে, মাসেল পাওয়ার মানে পেশি শক্তি থাকে। তো সেই দিক থেকে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আপনি বিএনপিকে যদি ঠকানোর চেষ্টা করেন প্রশাসনিকভাবে, তো এই বিশৃঙ্খল অবস্থার সুযোগ নেবে বিএনপি নেতাকর্মীরা, আর পেছন থেকে পাম দেবে আওয়ামী লীগের লোকজনরা। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে আছে। তো সেই পরিস্থিতির মধ্যে মানে নির্বাচন অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে ফেব্রুয়ারি মাসে হয়েই যাবে। এটাকে আমার কাছে অনেকটা ছক্কা পক্কা খেলার মতো মনে হচ্ছে। যারা লুডো খেলেন তারা দেখেন যে একেবারে উপরে উঠে যায়, আবার সাপ যখন গিলে ফেলে নিচে চলে আসতে হয়, লেজের কাছে চলে আসতে হয়। তো এইরকম রাজনীতি নিয়ে, নির্বাচন নিয়ে রীতিমতো ছক্কা পক্কা চলছে, একটা সঙ্গে আরেকটা মেলানো যাচ্ছে না, কন্ট্রাডিকশন অ্যান্ড কনফ্লিক্ট অনিবার্য হয়ে পড়েছে। তো সেই দিক থেকে আপনি যদি ধরেন যে সরকার খুব দৃঢ় প্রতিজ্ঞ নির্বাচন করানোর ব্যাপারে, আপনি ব্রিগেডিয়ার সাখাওয়াতের বক্তব্য, সরকার অত্যন্ত প্রভাবশালী উপদেষ্টা, তিনি বলেছেন যে ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন করতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। এর কারণ হলো নির্দিষ্ট সময় নির্বাচন করতে হবে, এরকম কোনো টাইম লিমিট নিয়ে আমরা ক্ষমতায় আসিনি বা আমাদেরকে ক্ষমতায় বসানো হয়নি। দেয়ার ওয়াজ নো প্রি কন্ডিশন। বোঝার চেষ্টা করেন কথা। আবার ডক্টর মোহাম্মদ ইউনূস যখন আমেরিকাতে ছিলেন, তখন তিনি আল জাজিরার সাবেক সাংবাদিক মেহেদী হাসানের সঙ্গে একটি বক্তব্য দিয়েছিলেন, মানে সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে তিনি অসাধারণ একটি কথা বলেছেন, খুব সংক্ষেপে। মেহেদী হাসান তাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনার সময়কাল তো ফেব্রুয়ারি মাসে শেষ হয়ে যাচ্ছে। তখন তিনি বলেছেন, নো, ফেব্রুয়ারি মাসে নয়, পরবর্তী সরকার না আসা পর্যন্ত, পরবর্তী সরকার যেদিন আসবেন সেদিন পর্যন্ত আমি দায়িত্ব পালন করব।
অত্যন্ত সিগনিফিক্যান্ট সেই বক্তব্য, তার সেই বক্তব্য, আমেরিকার সেই বক্তব্য, তার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্য বক্তব্য যে নির্দিষ্ট সময়ে ইলেকশন যাচ্ছে সবাই, এটা ঠিক আছে, কিন্তু বিশাল সংখ্যক শ্রেণী তারা তো বলছেন যে স্যার আপনি 50 বছর থেকে যান, 5 বছর থেকে যান, 10 বছর থেকে যান, এখন এটা মিলান। এরপর সাম্প্রতিক সময় যে প্রথম আলোর জরিপ এবং IRI নামক একটি মার্কিন আমেরিকার যে জরিপ সংস্থা, তো তাদের জরিপ, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের জনপ্রিয়তা 70% বলা হচ্ছে, যে 70% লোক ডক্টর মোহাম্মদ ইউনূসকে পছন্দ করছেন। আবার সেটার সঙ্গে সামঞ্জস্য রেখে পরপর দুটো জরিপ চালিয়েছে প্রথম আলো এবং সেই ফল প্রকাশ করেছে, যেটা নিয়ে সারা বাংলাদেশে আলোচনা চলছে। তাতে করে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ বিসম্বাদ, জনগণের মন এবং মানসিকতা, তারা একটি নির্বাচনের জন্য প্রস্তুত আছে এরকম মনে হচ্ছে না। যেমন প্রধানমন্ত্রী কে হবেন, প্রথম আলো বলছে যে এই ব্যাপারে জনগণ সিদ্ধান্ত নেয়নি, তাদের একটা ধারণা, ইমাজিনেশন, কল্পনা, দূর থেকে মনে হচ্ছে যে চাঁদের বুড়ি আছে ওইরকম। তো সেই দিক থেকে মনে হচ্ছে যে তারেক জিয়া, শফিকুর রহমান সাহেব প্রধানমন্ত্রী হতে পারেন। তারা ভোট নিজেরা কাকে দিবেন এই কথা বলেননি, তবে তাদের মনে হচ্ছে যে অমুক দল এত ভোট পেতে পারে, অমুক দল এত মানে জয়লাভ করতে পারে, এই জিনিসটা তাদের মনে হচ্ছে। কিন্তু তারা তাদের নিজেদের কথা কেউ বলেননি যে দিস ইজ মাই ডিসিশন, আই উইল সাপোর্ট দিস পার্টি এবং আই এম এক্সপেক্টিং দিস জেন্টলম্যান টু বি দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। এই কথা কেউ বলছে না। আপনি বোঝার চেষ্টা করুন যে কিভাবে ট্রাম্প কার্ড খেলা হচ্ছে এবং কিভাবে একটার সঙ্গে আর একটা গুলিয়ে ফেলা হচ্ছে। একেবারে রীতিমতো পুরো রাজনীতির অঙ্গন, পুরো নির্বাচন, পুরো তফসিল সব মিলিয়ে একটা জগা খিচুড়ি হয়েছে। আর যদি এটাকে প্লে গ্রাউন্ড হিসেবে ধরেন তাহলে এটাকে একটা লুডো খেলার প্লে গ্রাউন্ড হয়েছে, যেখানে ছক্কা এবং পক্কা, আপনি যে গুটি চালছেন একটা মানে পাত্রের মধ্যে রেখে ঘুরে ঘুরে করে, তারপরে সেটা কি 6 পড়বে না 4 পড়বে না 3 পড়বে এটা আপনি জানেন না। লুডো খেলার যে ছক্কা পক্কা, আবার সেখানে ঘুরতে ঘুরতে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা গিয়ে সাপের মুখে পড়বে নাকি সেটা গিয়ে জায়গা মতো পড়বে সেটাও আপনি জানছেন না। এই কারণে লুডো খেলার যে মানে বিষয়টি, এটা অ্যাবসলিউটলি একটা আনসার্টেন খেলা। কিন্তু রাজনীতিতে লুডো খেলা নয়, রাজনীতিতে বিজ্ঞান আছে, রাজনীতিতে কেমিস্ট্রি আছে, রাজনীতিতে কৌশল আছে, ফিজিক্স আছে, ম্যাথমেটিক্স আছে, কিন্তু এর কোনোটাই এখন কাজ করছে না। কাজ না করে মনে হচ্ছে পুরো জিনিসটি লুডো খেলাতে পরিণত হয়েছে। দেখা যাক ছক্কা পকার এই খেলার শেষ পরিণতি কোথায় গিয়ে থামে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।